আলোর দিশা সঙ্গীত একাডেমিতে সকলকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব বয়স্ক শিক্ষার্থী এবং বাচ্চা স্টুডেন্টদের নিয়ে কিছু কথা। প্রথমত বলি, সঙ্গীতের কোনো বয়স হয় না। মানে যিনারা ইউটিউবে প্রতিনিয়ত পোস্ট দিয়ে থাকেন আমার মতনই, জানি না কোথা থেকে এটা বানিয়েছেন, আমি সবাইকে বলছি না, সবাইকে ছোট করতে চাইছিও না। আজকের আলোচনায় বয়স্ক শিক্ষার্থী, বাচ্চা স্টুডেন্ট, বয়স্ক শিক্ষার্থীরা ভুলেও এই ধরনের রেওয়াজ করবেন না, বাচ্চা স্টুডেন্টরা এই ধরনের রেওয়াজগুলো ফলো করো। তো স্টুডেন্টের প্রথমত কোনো বয়স হয় না। আজকে আমি একটা এজের মধ্যে আছি, কালকে নিশ্চয় আমার বয়সটা কমে যাবে না। তো আমি আরো 10 বছর, 15 বছর, তাহলে এতদিন যে রেওয়াজগুলো করে এলাম সেগুলো সব বন্ধ করে দেব? এটা হয়? ইউটিউবাররা ভিউ বাড়াবার জন্য এমন কিছু কথা থাম্বনেলের মধ্যে দিয়ে দিচ্ছে যেটা দেখে মানুষ ভরকে যাচ্ছে। এবং কমেন্ট বক্সে কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু মানে বলতে হবে, কমেন্ট বক্সে কিন্তু গাদার গাদা কমেন্ট ওখানের মধ্যে আসছে। দিদি এটা করবো কি, দাদা ওটা করবো কি, কেউ বলছে স্যার এটা করবো কি। এবং ওনারাও কি করছে, একটা ব্যবসায় পরিণত করেছে, কারণ ওটা ইউটিউব। এইবার আমি বলবো, বয়স্ক শিক্ষার্থী, বাচ্চা স্টুডেন্ট কোনো ভাগ নেই। যেটা হলো একটা বয়স, মানে আপনি যদি ছোটবেলা থেকে গান করেন, দেখুন প্রতিটা বিষয়ে একটা কিন্তু বয়সের উপর ডিপেন্ড করে। মানে কি, কেরিয়ার। একটা ছোটবেলা থেকে গান করা মানে কি 4-5 বছর বয়স থেকে গান শুরু করলো, তো তখন কি আগে একটা সম্ভাবনা থাকে যে একটা কেরিয়ার গড়বো। হ্যাঁ, বা এটা বাবা মারাও ভাবেন যে না, আমার ছেলেকে আর্টিস্ট হতে হবে, মেয়েকে যাই হোক না কেন, ছেলে মেয়ে, বা এটা সঙ্গীত নিয়ে পড়াশোনা করবে, চর্চা করে একটা বয়স থাকে, মানে একটা লম্বা কেরিয়ারটাকে গোছাবার টাইম থাকে। এইবার যদি সেইখানে দেখা যায় কেউ 40 বছর বয়সে গান শুরু করে, তো সে তো আর তখন ভাববে না যে আমি এটা নিয়ে কেরিয়ার করব, এটা নিয়ে বিশাল চর্চা করব। এটা হ্যাঁ, খুব ভাবতে পারে যে আমি 5 বছর 6 বছর এটা ভালো করে চর্চা করে আমি কিছু স্টেজ করব, কিছু স্টুডেন্টদের যদি একটু মানে প্রি বিগিনার্স, মানে একদম বাচ্চা স্টুডেন্টদের যদি একটু করাতে পারি ভালো লাগবে এই। আর যারা গোড়া থেকে শুরু, মানে ছোট থেকে শুরু করছে, তাদের মধ্যে কি থাকবে না, ভবিষ্যতে একটা টাইম পাচ্ছে এই। কিন্তু বিশ্বাস করুন, আবারও বলছি, কোনো রেওয়াজে তফাৎ নেই। একটা ছোট্ট বয়স, মানে একদম, আজকে আমি একটা ইউটিউবে আপলোড দিয়েছি, মানে ব্যাপারটা হচ্ছে যে এই সরি, ক্ষমা করবেন, আজকে বলা ভুল, মানে গতকাল আপলোড দিয়েছি একটা, যে বাচ্চাদের কিভাবে ফিঙ্গারিংটা শেখানো হয়। ওটা বাচ্চাদেরকে বলেছি কেন, কারণ বড়রা খুব কনসিয়াস থাকে, জীবনে অনেক কিছু দেখে থাকেন, তো তিনারা টেকনিকটা বুঝে যায়। কিন্তু বাচ্চাকে যদি আমি সা রে গা এইভাবে করতে থাকি, তাহলে বাচ্চাটা সেটাই অভ্যেস দাঁড়াবে। কারণ আমাকে তখন মুভিংটা শেখাতে হবে, কি সা রে গা, সা রে গা মা, সা রে গা মা পা। হ্যাঁ, তার মধ্যে বলে রাখি যে কিছু ইউটিউবার বলেন এই আঙুলটা এখানে, এই আঙুলটা এখানে, কারণ একটা আঙুল নেই, সে কি করবে, আর গান গাইবে না? এটা হয়। আঙুলের কোনো ব্যাপার নেই যে এই আঙুলটা এই রিডেই দিতে হবে, এটার কোনো ব্যাপার নেই। কেউ বলে এই আঙুলটা স্পর্শ করবে না, কেউ বলে এইটা আঙুলটা স্পর্শ করবে না, নানা মুনি নানা মত। তো আমি না মুখ খুলে পারলাম না, কারণ ব্যাপারটা হচ্ছে, দেখুন, এগুলো তো ভ্রান্ত ধারণা না, মানুষের কনফিউশন হয়ে যাবে। ও এই রিটে তো এই কোমলগাটা তো এই আঙুলটায় লাগাতে বলেছে, এইভাবে হয় না। জাস্ট আমি গতকাল যে আপলোডটা দিয়েছি, যে বাচ্চাদেরকে এটা মুভিংটা প্রথমে শেখান, মানে কি এই যেভাবেই করুক না কেন, এই 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 যেটা অনেকে দেখবেন বাচ্চাদের থাকে সারে, প্রথমে আবার এখানে জয়েন্ট দুটো আঙুল করে দিল, তারপরে এমনি করে এমনি করলো, ওটা কিন্তু চলবে না। মানে জাস্ট মুভিংটাকে একটু স্মুথলি করতে হবে।
এটা বাচ্চা বলে না, যে 40 বছর বয়সে 50 বছর বয়সেও যিনি গান শিখতে শুরু করছেন তিনারও তাই মুভিংটা কিন্তু এইভাবেই করতে হবে। কারণ এটা যেভাবে আপনি এই আঙুল লাগিয়েই না নিচে নামান, ওই আঙুল, মানে যেটা আপনার সুবিধে। আপনি যখন চামচে খান তখন কি আপনি এই আঙুল ধরলে সুবিধা না এই আঙুল ধরলে সুবিধা, সেটা আপনি দেখুন। কিন্তু আপনার ধরার স্টাইলটা কখনো এমনি করে নয়, নিশ্চয়ই এমনি করে নয়। কারণ একটা ব্যাপার আছে যে একটা সবকিছু সিস্টেম আছে, একটা নিয়ম আছে। তো মুভিংটা স্মুথলি যাতে যায়, যেভাবে আঙুলটা ঘোরানো যায় সেটাই করবেন। 2, বাচ্চা স্টুডেন্টদের যে ধরনের রেওয়াজ দিয়ে শুরু করা হয়, মানে সকালের বাচ্চাদের দেখুন, সাধারণত বাচ্চারা সকালবেলায় ঘুম থেকে উঠে স্কুল যায়, নানা ঝামেলা থাকে, নানা ঝামেলার মধ্যে থাকে, এই প্রাইভেট এই স্কুল হেনতানো করে, আর তখন আর সকালের ওই ব্যাপারটা থাকে না। কিন্তু একটু বড় অবস্থা, মানে যখন একটু মাধ্যমিক দিচ্ছে, উচ্চ মানে একটু সিরিয়াস হয়ে গেছে যে না আমি এইটাই সঙ্গীতটা নিয়েই থাকবো বা এটা আমার কেরিয়ার হবে, তখন কিন্তু সে মন্ত্র সপ্তকের রেওয়াজটা চালু করে দেয়। একদম 4-5 বছরের বাচ্চা সে কি বুঝবে, খালি খাদের মধ্যে রেওয়াজ, তারস্বরের মধ্যে রেওয়াজ, সেগুলো তো বোঝে না। একটা ধাপে ধাপে নিয়ে যাওয়া হয়। কিন্তু যখন একটা 9-10-এর ছেলে মেয়ে, তাদের মধ্যে তো একটা ধারণা এসে যায় যে না আমাকে এই খালি গলায় এই নিচের সকালের একটু টাইম পেয়েছে, সকালে একটু রেওয়াজটা করে নিই। 40 বছরেও যে গান শিখছেন তিনারও তো সেই কিন্তু সেম কিন্তু এটাই থাকবে, সকালবেলায় ঘুম থেকে ওঠে। এইবার বলবেন দিদি বাচ্চা বয়সে শ্বাসের প্রবলেমটা কম থাকে, বড় বয়সে শ্বাসের প্রবলেমটা একটু বেশি থাকে, না, ভুল। কারণ শ্বাসের প্রবলেমটা বাচ্চা বয়সে বড় বয়সে বলে না, সব কিছু অভ্যেস। কেউ দেখবেন এই যে বাচ্চা বয়সেও দেখবেন ইনহেলার টানছে, বড় বয়সেও কেউ ইনহেলার টানছে। তো গানের ক্ষেত্রে এটা নয় যে বাচ্চা বয়সে তার দমটা বেশি, বড় বয়সে তার দমটা কম, ওটা নয়। তার যদি বয়স্ক মানুষে দেখবেন কিছু বয়স্ক মানুষ আছে লম্বা অনেক দম দিয়ে অনেকটা তা করে অনেকটা টানতে পারছে, কারণ তিনার শ্বাসের ব্যায়ামটা একটু বেশি করেন। শ্বাসের ব্যায়ামটা করে রাখলে কি হয়, ধরুন প্রাণায়াম করছে, কখনো শ্বাস টেনে ব্যায়াম করছে, এটা করলে কি হয় শ্বাসের দম ক্ষমতাটা একটু ভালো থাকে। তো বাচ্চা বয়সে কিছু রেগুলারের মধ্যে থাকে না, তারা সব সময় খেলাধুলার মধ্যে ব্যস্ত থাকে। বড় বয়সে কি হয় কনসিয়াস হয়ে যায়, বারবারই বলছি, তখন শ্বাসের ব্যায়াম, প্রাণায়াম, কপালভাতি বিভিন্ন করার ক্ষেত্রে কি হয় আরেকটু গলাটাকে মজবুত করা, আরও শ্বাসটাকে যাতে ধরে থাকা, এগুলো কিন্তু বেশি প্র্যাকটিসের মধ্যেই কিন্তু বয়স্ক শিক্ষার্থীরা থাকেন যেনারা গান নিয়ে চর্চা করেন। আমি দেখেছি একটু স্বাস্থ্য সচেতন, না আমি এটা খাবো না, এটার মধ্যে গলাটাকে একটু হবে, বাচ্চাদের তা না, তেঁতুল খেয়ে নিল গান করতে শুরু করলো। তো বাচ্চা বয়সের স্টুডেন্টের জন্য, বয়স্ক মানুষের স্টুডেন্টের জন্য কোনো রেওয়াজ আলাদা নেই। কারণ আমি এই নয় যে আমি আর 10 বছর পর আমি বাচ্চা থাকবো, এখনো বাচ্চা নই। তো 10 বছর পর আমাকেও বয়সের একটা এজ ধরা হবে, তো তখন আমি কি করব, তাহলে আমি বাচ্চাদের স্টুডেন্টের জন্য এই রেওয়াজগুলো আমি করেছিলাম এতকাল, এগুলো ছেড়ে দিই না, এই গানগুলো তো আমার জন্য নয়, না ওপর দিকে টানবো না, এতটা টানা যাবে, এই একজন দেখাচ্ছেন ইউটিউবে এতটা টানবেন তারপরে টানবেন না, মানে ভুল ভ্রান্তি ধারণা। কেন বলুন তো, এই ভুল ভ্রান্তি ধারণাগুলো দেওয়ার পরে মানুষের একটা ভয় ঢুকে যাচ্ছে। এই যে সব থেকে বড় কথা, এক রাতের মধ্যে স্কেল চিনুন, ভুল। এক রাতের মধ্যে কর্ড দিয়ে গান বাজানোর সিস্টেমগুলো শিখে নিন, ভুল। হ্যাঁ, সুরেলা কণ্ঠ করার জন্য কিছু সরগম দেখিয়ে দিচ্ছে, সরগম দেখিয়ে সুরেলা কণ্ঠ হয় না। সুরেলা কণ্ঠের জন্য আপনি 1000 সরগম প্র্যাকটিস করুন, সুরেলা কণ্ঠ হবে না। বলবেন কি করে, কেন? শুধু সরগম দিয়ে প্র্যাকটিস করা নয়, আয়ের উপরে প্র্যাকটিস করতে হবে, ইয়ের উপরে প্র্যাকটিস করতে হবে। ওই যে সরগমগুলো যখন আপনার মুখস্থ হয়ে গেল, ধরুন সা গা সা রে গা রে মা রে গা মা গা পা, ওটাকে আয়ের উপরে করুন, আয়ের উপরে প্র্যাকটিস করতে হবে। শুধু তাই নয়, শুধু শুদ্ধ স্বরে প্র্যাকটিস করলে হবে না। আপনি যদি 15 মিনিট আয়ের উপরে আ ই ও উ এ দিয়ে প্র্যাকটিস করে থাকেন 15 মিনিট, সব মিলিয়ে দেখুন। আমি যদি বলি আয়ের উপরে 15 মিনিট, উ এর উপরে 15 মিনিট, ও এর উপরে, এটা সম্ভব না। তাহলে সারাদিন কেউ মানুষ হারমোনিয়াম নিয়ে থাকবে? এটা তো সম্ভব না। তো 15-20 মিনিট আপনি যদি মনে করেন যে আয়ের ওপর আ দিয়ে, উ দিয়ে, ই দিয়ে, ও দিয়ে এইভাবে প্র্যাকটিস করলেন 15 মিনিট শুদ্ধ স্বরে, সেম 15 মিনিট বিকৃত স্বরেও করতে হবে। মানে কি,
বিকৃত, শুদ্ধ ই, এইভাবে কিন্তু প্র্যাকটিস করার পরে দেখবেন আরেকটা রেজাল্ট, খালি গলায় সুর মিলছে, মাইকে গাইছেন ব্যালেন্স হচ্ছে। শুধু তাই নয়, বডি ব্যালেন্সটাও দরকার আছে। আমি যে বললাম শুধুমাত্র সরগমগুলো প্র্যাকটিস করে নিলাম তাহলে সুরে লেগে গেল, তাহলে বলুন এত দেখবেন অনেকে আমার কাছে কমপ্লেন করে, ম্যাম এত বছর ধরে গান শিখছি, জানেন প্রায় 5 বছর 7 বছর, কি বিয়ের পর থেকে বা বিয়ের আগেও গান বাজনা চর্চা করেছে, কিন্তু গলার খালি গলায় ব্যালেন্স হচ্ছে না। হবে কি করে? কারণ আমরা মেন বেসিকটা কি করি, এই বড় বড় সরগম নিয়ে বসলাম, হ্যাঁ মুলতানি রাগ, আলাইয়া বিলাওয়াল নিয়ে বসলাম, প্র্যাকটিস করছি, সেটা নয়। আগে আপনাকে রেগুলার সকালবেলায় ঘুম থেকে উঠে বলুন, সন্ধ্যেবেলায় বলুন, যখন আপনি টাইম পাচ্ছেন, আপনাকে 40 মিনিট কি আধ ঘন্টা আপনাকে শুদ্ধ স্বর, বিকৃত স্বরের ওপরে আ, ই, উ, এ, এই দিয়ে প্র্যাকটিস চালিয়ে যেতে হবে। সব সরগম আপনাকে মুখস্থ করতে হবে না, যা রিডে বাজছে। তারপরে আরেকটাও দেখিয়েছি, এই যে পরপর রিডের, তখন মানে শুদ্ধ 15 মিনিট, বিকৃত 15 মিনিট, তারপরে আরো 10 মিনিট করতে হবে, মানে 40 মিনিটটা মাস্ট। হ্যাঁ 40 মিনিট আবার, তারপরে আপনি এই প্রতিটা রিডকে ছুঁয়ে 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 ই, আ, উ, এ দিয়ে 3 বার 4 বার এইভাবে প্র্যাকটিস করলেন, 3 মাস করুন, তারপরে দেখুন। আর তার আগে তো সকালবেলায় মন্ত্র সব থেকে ওম প্র্যাকটিস করছেন, খালি গলায় রেওয়াজ করছেন, তারপরে সুর সব মানে সুরের প্রবলেম থাকে কিনা দেখি, সুরের প্রবলেম থাকবে না, হয়ে গেল। 2 নম্বর হচ্ছে তাল সমস্যা। অনেকে ভাবে যে মেট্রোনম, ইলেকট্রনিক্স তবলা মানে হাতের কাছে মোবাইল পাচ্ছে মানে আমার সবটাই হয়ে যাবে, মানে হাতের কাছে মোবাইল মানে আমি ঘড়ি দেখতে পাচ্ছি মানে তালটাকে করে নেব। অত সস্তা নয়। আমি সত্যিটা বলতে ভালোবাসি, সত্যিটা বললে কি হয়, শুনতে খারাপ লাগবে, কিন্তু জানেন তো, কিছুক্ষণ মন ভাঙবে, কিন্তু চেষ্টাই সব। তবলা প্লেয়ারকে বলুন, চেষ্টা করুন তবলা প্লেয়ারের সাথে সঙ্গত করার। তবলা প্লেয়ারকে বলুন, যা বাজাচ্ছে আগে আপনি সেটা কানে নিন। দাদরা বাজাচ্ছে, দাদরাকে বারবার কানে নিচ্ছেন। বিভিন্ন লয়কে চেঞ্জ করে একটা গানকে করুন। তারপর গানটা ধরুন তবলাটা করে আপনি বাজান, আমি গানটা ধরবো, কি সরগমগুলোকে আমি ধরবো। প্রথমে রিদিম, সেই রিদিমটাকে বুঝুন। তারপরে যখন বুঝে গেলেন, তারপরে তখন ধরুন ত্রিতালের উপরে কিছু সরগম বেছে নিয়েছেন, তবলা প্লেয়ার বাজাচ্ছেন, ওই বিটে বিটেই আপনাকে ধরতে হবে। সরগম অভ্যাস যখন হয়ে যাবে, তখন আপনি ক্লাসিক্যাল করছেন, বলুন যে আপনি বাজান, আমি ওই 9 মাত্রা থেকেই না ধরবো। আপনি গাইতে গাইতে যাচ্ছেন, তবলা প্লেয়ার বাজাতে বাজাতে যাচ্ছেন, আপনার কোথায় ভুল হচ্ছে সেখানে উনি মেকআপ করে দিচ্ছে। এইভাবে তো তাল সমস্যা কোনোদিনও সমাধান হবে না। আমি ভাবছি মেট্রোনম আছে, ইলেকট্রনিক্স তবলা আছে, বাড়িতে একটু প্র্যাকটিস করো, ও হয়ে যাবে। হয়ে যায় না, হয় না, রাতারাতি কোনো কিছু হয় না। আমি আজকে কি কি দেখালাম, ফিঙ্গারিং এর জন্য কোনো নির্দিষ্ট আঙুল এই দিতে এইটা হতে হবে এমন কোনো কথা নেই। সুরেলা কণ্ঠের জন্য কি করবেন সেগুলো দেখিয়ে দিলাম। তালের সমস্যার জন্য দিয়ে দিলাম কিছু টিপস। তো আর সবশেষে বলবো, বয়স্ক এবং বাচ্চা স্টুডেন্ট, মেয়ে স্টুডেন্ট, ছেলে স্টুডেন্টের কোনো গান শিক্ষার ক্ষেত্রে কোনো রকম ভাগ নেই। যেটা আছে সেটা স্টেপ বাই স্টেপ সে যেখান থেকে শুরু করুক না কেন। আর বাচ্চা বয়সেও যদি খুব তার সাথে চিল্লে চিল্লে গায়, তার গলাটা জি শার্প বি ফ্ল্যাট, হয়তো স্কেলটা সেট হয়ে আছে, আর এখান থেকে হয়তো কারাওকেতে চালিয়ে গলাতে চিল্লে চিল্লে বাচ্চাটা গাইছে, তার গলা ড্যামেজ হবেই। সে বয়স্ক মানুষের জন্য নয়, বাচ্চা বয়স থেকে গলাটা খ্যারখেরে হয়ে যাবে। যতটা স্কেল, সেই স্কেলেই গাইতে হবে। যতটা আপনার কণ্ঠ সেট হয়ে আছে, যতটা ঈশ্বরের দান, ততটাই আপনি উদারা মুদারা তার স্বর, মানে যে স্কেলটা আপনার সেট আছে সেই তার স্বর পর্যন্ত আপনাকে কমফর্টেবল গাইতে হবে। মানে এই নয় যে আমি গায়ের জোরে গাইবো, গানটাকে গাইবো, এটা কিন্তু হয় না, তাহলে গলা স্মুথ ভাবটা নষ্ট হয়ে যাবে। আর একটা বলে রাখি সব শেষে, যে
গ্রুপে শেখার উদ্দেশ্যটা বন্ধ করুন। মানে মাস্টারমশাইয়ের সাথে সান্নিধ্যে থাকুন, তাতে 4 জন বসুক, কিন্তু মাস্টারমশাইকে আপনি যদি 10 মিনিটের জন্য কাছে পান, মাস্টারমশাইকে যেন শোনাতে পারেন। হ্যাঁ, মানে 4টে স্টুডেন্ট বসে থাকতেই পারে, সেটা বড় কথা নয়, কিন্তু আপনি 10 মিনিটের জন্য মাস্টারমশাইকে যেন, আপনি যতটুকু গাইছেন মাস্টারমশাই শুনুক, এবং আপনিও যেটা ভুল করছেন সেটা মাস্টারমশাই বুঝুক। আরেকটা কি হয়, সব থেকে বড় কথা, স্কেল নিয়ে আমাদের এখানে কি হয়, বিশেষত মানে এই বাংলা জিসান বি ফ্ল্যাট এর মধ্যেই বেঁধে দেওয়া হয়। কারণ সম্ভবত সবাই স্কুলেই শেখেন, তো গ্রুপের মধ্যে শেখেন, তো গ্রুপের মধ্যে শিখলে কি হয়, মাস্টারমশাইয়ের একটা গাওয়াতে শুরু হয়, হও ধরো মেতে বীর, তারাও গাইছে হও ধরো মেতে বীর, বলো বলো বলো, সবে হয়তো গাইছেন, আমি কাউকে অপমান করছি না, কিন্তু এটাই সত্য। এবার তার মাঝখানে কারো স্কেলটা সি শার্প হতে পারে, সি হতে পারে, তো তার গলাটা কি হলো, নেমে গেল। সে জন্মকালের মতো জানলো না যে আমার গলাটা আরো উঠতো, রেঞ্জটা বাড়তো, কারণ সে প্রথমে গ্রুপ চয়েস করছেন। তো মাস্টারমশাইয়ের কাছে এমনভাবেই শিখুন, সেটা স্কুল হলেও, স্কুল আমি ছোট করছি না, কিন্তু মাস্টারমশাইয়ের সান্নিধ্যে আপনার কোনটা স্কেল, একটু একা শেখার চেষ্টা করুন। আমি যেমন সারা জীবন, বিশ্বাস করুন, সারা জীবন কোনোদিনও আমি গ্রুপে শিখিনি, আমি শেখাতে পারিও না। আমি সবসময় আমি একাই ক্লাস করাই, মানে একাই শেখাই। যে স্টুডেন্ট আমার অনলাইন হোক অফলাইন হোক, কোনো গ্রুপের ব্যবস্থা নেই। আর অনেকেই প্রশ্ন করেন, দিদি আপনি কোথায় থাকেন? আমি থাকি কলকাতার টালিগঞ্জে। এই কলকাতার মধ্যে যেনারা আছেন যোগাযোগ করুন, সাক্ষাতে এসে আমি একা ক্লাস করাই। একটা স্টুডেন্টকে আমি টাইম দিই, 40 মিনিট ধরে টাইম দেবো একটা স্টুডেন্টকে, কিন্তু সেটা ওই গ্রুপের মধ্যে নয়, ওটা আমি পারি না বা শেখাই না। আর যিনারা অনলাইনেও থাকেন তিনাদেরকেও কিন্তু আমি সেই একটা করে শেখাই। এটাতে কি হয়, জয়টা স্টুডেন্ট শিখুক না কেন, মানে যতগুলো স্টুডেন্টই শিখুক না কেন, কিছু শিখতে পারবে। এবং আমারও মনে হয় না আমি কিছু শেখাচ্ছি, বা আমারও মনে হয় যে না, সঙ্গীতটা বিজনেসের জায়গা নয়। আজকে এখানে, কালকে ওখানে, ম্যাম আপনার কাছে তো কিছুক্ষণ শিখেছি, ওখানে 2 মাস অফ করলেন, এখানে 2 মাস, এভাবে করবেন না প্লিজ। গান নিয়ে হয় না, এই জন্য গুরুদেরকেও ঠিক করতে হবে, ঠিকঠাক থাকতে হবে, শিষ্যদেরকেও ঠিকঠাক থাকতে হবে। এই নয় যে মেকআপ করে নেব, এসব পড়াশোনাতে হয়, বিশ্বাস করুন। কপি করলাম, চুরি করলাম, হয়ে গেল। গান তো নিজস্ব। একটা সঠিক গুরু নির্বাচন করুন, তেনার কাছে কিছুদিন শিখুন ধৈর্য ধরে, যদি মনে হয় যে না আপনাকে সেই গুরুটা ঠিকঠাক দিচ্ছে। যাই হোক না কেন, একটু নিজের ভেবে একটু সত্য কথাগুলো অকপটে বলেই ফেললাম, কিছু মাইন্ড করবেন না। কারণ আমি জানি আমার পরিবারের সদস্য যিনারা আছেন তিনারা অনুপ্রেরণা দেন বলেই আজকে আলোর দিশা সঙ্গীত একাডেমিতে পরিবার বাড়ছে। সৎভাবে থাকলে, সঠিক রাস্তা দেখালে মানুষ আপনাকে খুঁজবেই। আপনার ট্যালেন্ট, আপনার প্রতিভা আপনাকে খুঁজে নিয়ে যাবেই, এটাই আমি বিশ্বাস করি। দিনের শেষে, সব শেষে বলি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, একটা সাবস্ক্রাইব, এই আশা করি। ভালো থাকবেন, নমস্কার।